আমরা আজকে যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডা পর্ব নিয়ে আলোচনা করব মূলত। এই নেমাটোডা পর্ব নিয়ে আলোচনা করতে গেলে আমরা যে কথাগুলো প্রথমেই বলি, এই নেমাটোডা পর্বের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যেটা বলতে হবে যে এই গ্রুপটাকে আমরা নরমালি কি আকারে চিনব। আমরা লাস্ট যে পর্বটা পড়াইছিলাম সেটা ছিল হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের মধ্যে যে প্রাণীগুলো ছিল সেই প্রাণীগুলো অনুসারে আমরা যখন বলছিলাম তার মধ্যে দুইটা কৃমির কথা উল্লেখযোগ্য আকারে বলছিলাম। কেউ কি বলতে পারবেন কৃমিগুলো কি কি ছিল? প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে দুইটা কৃমির কথা আমি বলছিলাম, যকৃৎ কৃমি, ফিতা কৃমি। আমরা বলছিলাম হাতুড়িসে মোস্তাফিজকে দা ফিস বলছিল। দা ফিস একটা উপাধির মতো করে দিয়েছিল। সেই ফিস থেকে আমরা মনে করছিলাম বা মনে রাখতে বলছিলাম এখানে ফিতা কৃমি এবং যকৃৎ কৃমি। ফিতা কৃমি এবং যকৃৎ কৃমি, এই দুইটা কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস অর্থাৎ বিগত পর্বের মধ্যে এই দুইটা কৃমি ছিল। ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম কি দেখে একটু বলেন তো কেউ একজন। ফিতা কৃমি, যকৃৎ কৃমি বৈজ্ঞানিক নামগুলো বলেন। কেউ না, একটু সিনসিয়ার থাকতে হবে, একটু রেগুলার থাকতে হবে। আমাদের কিছু ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম আছে, আমাদের উদাহরণের সাথে সাথে বৈজ্ঞানিক নামগুলো শিখতে হবে, কারণ আমাদের যেই অংশে যে পরিমাণ চাহিদাটা আছে ওটা ফিল আপ করতে হবে এই সকল অংশগুলো দিয়ে। ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যানিয়াস ফোলিয়া, আর যকৃৎ কৃমি হচ্ছে ফ্ল্যাসিওলা হেপাটিকা। তো এখন আমরা যেটা বলতে আছি, এই যকৃৎ প্লাটিহেলমিনথেসের পরবর্তী যে পর্বটা সেটা হচ্ছে নেমাটোডা। সেই নেমাটোডা পর্বে মূলত আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের কৃমি, মানে এই পর্বে বাদবাকি যত ধরনের কৃমি আছে ম্যাক্সিমাম কৃমিগুলো সব এই পর্বের অন্তর্ভুক্ত। তার মধ্যে কৃমি পাচ্ছিলাম সেই দুইটা কৃমি হচ্ছে, একটি হচ্ছে ফিতা কৃমি এবং আরেকটি হচ্ছে যকৃৎ কৃমি, যেটা আগের পর্ব অর্থাৎ প্লাটিহেলমিনথেসে চলে গেছে। আচ্ছা, এরপর আমরা এখানে বলবো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কৃমি আছে, আমরা বলবো যে সুতা কৃমি, গোল কৃমি, অন্যান্য ধরনের চোখ কৃমি, এই টাইপের কৃমিগুলো অনেকগুলো আছে, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, তারপর যেটা পড়তে হবে এখানের মধ্যে এই পর্ব বা প্রজাতিটিতে কত সালে কে পর্বটির নামকরণ করছে এবং তার প্রজাতির সংজ্ঞা কত, একটু তারপর আপনারা একটু মিউট করে রাখবেন, প্রত্যেকে মিউট করে রাখবেন। যদি কোনো কোশ্চেন থাকে দেন আনমিউট করে কোশ্চেনটা করবেন, কিন্তু এমনিতে নরমালি সবাই মিউট করে রাখবেন। ওকে, তো আমরা যেটা বলতে যাচ্ছি যে এই পর্বটির নামকরণ করেন গোগেনবার্গ এবং সেটি করা হয় 1859 সালে, যে পর্বের প্রজাতির সংখ্যা হচ্ছে 25,033। অর্থাৎ আমরা বললাম এখানে গোগেনবার্গ। আবির তোমার মাইকটা মনে হয় অন। গোগেনবার্গ চলে আসতেছে 1859 সালে এবং এর প্রজাতির সংখ্যা হচ্ছে 25,033টি। এই পর্বের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা। এই যে ইনফরমেশন গুলো দিলাম, প্রথমটা হচ্ছে কে নামকরণ করছে, কত সালে করছে এবং প্রজাতির সংখ্যা কত, আর এটা হচ্ছে পুরোটা এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীগুলো মূলত কৃমি প্রজাতি। এই যে ব্রেকেট দিয়ে যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো হচ্ছে মাইনর ইম্পর্টেন্ট। মাইনর বলতে এগুলা খুব একটা আসে না, তারপরে যেহেতু একটা পর্ব পড়ছি, একটা পর্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়ছে, সেই দিক থেকে একটু জানার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব বা একটু মনে রাখার চেষ্টা করব এই বিষয়গুলো। ওকে, তাহলে আমরা মূল বিষয়ে চলে আসি। যে সকল বৈশিষ্ট্যগুলো আছে আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাসগুলো আমরা যেভাবে কন্ডাক্ট করি সেভাবে করব। মূলত এই সকল প্রাণীগুলো নলাকার, কারণ আমরা সবাই জানি সাধারণত কৃমির যে শেপ সেটা নলাকৃতির। নলাকৃতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট নল শেপ বা স্ট্রেপড শেপ। এর সাথে আমরা বলতে পারি যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা একটু মনে রাখতে হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই দ্বিপার্শ্বীয় প্রতিসমতা ছিল প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীদেহকে 5 ভাগে বিভক্ত করা হয়। তার মধ্যে একটি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। কেউ কি বলতে পারবেন দ্বিপার্শ্বীয় প্রতিসম এই ধাপের আরেকটি প্রাণীর উদাহরণ? কাদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসম ভাবে কোন প্রাণীকে আর ভাগ করা যায়?
প্রতিসাম্যতা অনুসারে যে 5টি পর্ব ছিল, 5টি ভাগ ছিল, তার মধ্যে আরেকটি ছিল হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। সেখানে আমরা মানুষকে বলছিলাম মানুষও দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানুষের ক্ষেত্রে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম ভাবে ভাগ করে নিতে পারি। আরেকটা বৈশিষ্ট্য যেটা না বললে নয়, এটাকে বলা হচ্ছে অনেক বড় করে, দুই প্রান্ত সরু, মাঝখানের অংশ মোটা। এটার আকারটা হচ্ছে অনেকটা এরকম, দুইটা প্রান্ত, এই প্রান্ত দুইটা হচ্ছে সরু থাকে এবং মাঝখানের এই অংশটা থাকে মোটা। তাহলে দুই প্রান্ত সরু এবং মাঝখানে মোটা, এই অংশটাকে আমরা নরমালি বলি মাকু আকৃতি। সেই মাকু আকৃতি মূলত এই বৈশিষ্ট্যটা আমরা পাই অনচ্ছিক পেশির ক্ষেত্রে। আপনারা পড়ে আসছেন অনচ্ছিক পেশিতে এই ধরনের মাকু আকৃতির অবস্থানগুলো থাকে। তাহলে একইভাবে আমরা এখানেও বলি দুই প্রান্ত সরু এবং মাঝখানে মোটা। বা চওড়া, মাঝখানে মোটা কিংবা চওড়া। তাহলে মাঝখানে মোটা কিংবা চওড়া, দুই প্রান্ত সরু, এই আকৃতিটাকে আমরা বলি হচ্ছে মাকু আকৃতি। মাকু আকৃতির এটাকে আমরা বলি অনচ্ছিক পেশির মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। যদিও আমরা মাকু আকৃতি এই আকারটা সাথে আমরা বললেও আমরা এটা এখন আর বলবো না, এটা আমরা বলবো দুই প্রান্ত সরু এবং মাঝখানে চওড়া, এই অংশটা দ্বারা গঠিত। ওকে, দেন এরপরের বৈশিষ্ট্য যদি আমরা বলি, আশা করি এই বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারছি। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা সিলোমের উপর ভিত্তি করে এদেরকে ভাগ করব। এই সিলোমের তিনটা অংশের মধ্যে এদের মধ্যে পাওয়া যায় সুডোসিলোমেট। কেউ একজন বলেন তো সুডোসিলোমেট মানে কি? কেউ একজন বলেন। অপ্রকৃত সিলমযুক্ত। আচ্ছা, হ্যাঁ নাজিম কি বলছেন? অপ্রকৃত সিলমযুক্ত। অপকৃত বলতে তো অপকৃত চেয়ে এভাবে বলেন যে যাদের প্রকৃত অর্থে সিলোম থাকে না কিন্তু দেহের একটি নির্দিষ্ট গহ্বর সিলোমের ভূমিকা পালন করে। অর্থাৎ সিউডো কথাটার অর্থ আমরা বলছিলাম ছদ্ম, অর্থাৎ ছদ্মবেশী যেভাবে থাকে ওই টাইপের ছদ্ম। তো ছদ্মভাবে যদি আমরা বলি তাহলে ওটা সিউডোসিলোমেট বলতে পারি। অর্থাৎ সিউডোসিলোমেট বলতে এই অর্থে আমরা এখানে বুঝাতে পারি যে সাধারণত এদের প্রকৃত কোনো সিলোম থাকে না, এদের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে ছদ্ম সিলোম যুক্ত। ক্লিয়ার আশা করি? ওকে, এরপর আমরা যেটা বলবো 3 নাম্বার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটু আগে বললাম এদের আকৃতি হচ্ছে নল আকৃতির। তাহলে দেখেন আমি যদি এটা শেপটাকে যদি এভাবে দেই, এটা একটা নল আকৃতির, এদের পরিপাক তন্ত্রটাও এরকম লম্বা আকৃতির থাকে এই মাঝ বরাবর। তাহলে খেয়াল করবেন এটাকে যদি একটা নল বলি, এটার ভিতর এটাকেও তো আরেকটা নল বলতে পারি। তাইলে আমরা এদের পৌষ্টিক তন্ত্র অনুসারে বলতে পারি এদের গঠনটা অনেকটা নলের ভেতর নলের মতো। নলের ভেতর নল। তাহলে কি বললাম, এদের পরিপাক তন্ত্র সাধারণত এদের দেহের ভেতর এমন ভাবে অবস্থান থাকে, অর্থাৎ পৌষ্টিক নালী সোজা এবং শাখাহীন থাকার কারণে এদের নলের ভেতর নলের মতো করে দেখায়। অর্থাৎ এদেরকে এই বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি এদের আকৃতি পৌষ্টিক নালী অনুসারে আমরা নলের সাথে তুলনা করতে পারি, নলের মতো বা নলের ভেতর নল দ্বারা তুলনা করতে পারি। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে, এরপর যদি আরো কিছু বলি, এদের সাধারণত বহি আবরণ কিউটিকল দ্বারা আবৃত, বহি আবরণ আবৃত। সেই কিউটিকল হচ্ছে মূলত, কিউটিকল যদি আমরা বলি কিউটিকল কি, কিউটিকল হচ্ছে এক ধরনের জড় কোষ প্রাচীরের মতো আবরণ দ্বারা আবৃত, যেটা সাধারণত কোষের জন্য অভেদ্য কোনো অংশ, সেটাকে আমরা কিউটিকল দ্বারা আবৃত বলি। আর এর মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে আমরা বলি ইলাস্টিন নামক প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইলাস্টিন নামক এই অংশটাকে আমরা বলতে পারি ইলাস্টিন নামক মাইক্রোফোনটা অফ করো। অকোষীয় স্তরে গঠিত, যার বহি আবরণ আমরা বলতে পারি কিউটিকল দ্বারা গঠিত। ওকে, এরপর
আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, সাধারণত এদের মুখছিদ্র, যেহেতু বললাম এরা কৃমি প্রজাতি, যেহেতু বললাম এরা হচ্ছে কৃমি, তাহলে কৃমি সাধারণত কোনো একটা নির্দিষ্ট হোস্ট বা পোষকের আন্ডারে বসবাস করে। হোস্ট বা পোষক কখনোই চায় না তার আন্ডারে কোনো ধরনের কৃমি থাকুক। তাহলে যেহেতু কৃমি কোনো একটা নির্দিষ্ট পোষকের অভ্যন্তরে জোরপূর্বক ভাবে অবস্থান করে, তাহলে তাকে খাবার গ্রহণও করতে হয় জোরপূর্বক ভাবে। এই কারণে তাদের যে খাদ্য শোষণ প্রক্রিয়া সেটা অনেকটা থাকে হচ্ছে কোনোটা হুক কিংবা কোনো চোষক নামক অংশ দ্বারা গঠন করা থাকে। সেই দিক থেকে যদি আমরা বলি এখানে, তাহলে এই অংশটাকে আমরা তখন ভাগ করে নিতে পারি এদের মুখছিদ্র ওষ্ঠ দ্বারা পরিবৃত। একটু খেয়াল করবো, মুখছিদ্র অর্থাৎ এদের মুখছিদ্রে ওষ্ঠ দ্বারা পরিবৃত। ওষ্ঠ দ্বারা পরিবৃত, এই ওষ্ঠ বলতে সাধারণত ঠোঁটকে বোঝায়। ওষ্ঠ, ঠোঁট, পরিবৃত। পরিবৃত দুইটা কথা, একটা হচ্ছে আবৃত আর একটা হলো পরিবর্তন, অর্থ হচ্ছে এখানে পেরিফেরাল থেকে আসছে, অর্থাৎ বাহ্যিকভাবে আবৃত। তাহলে বাহ্যিকভাবে মুখছিদ্রটা ওষ্ঠ দ্বারা আবৃত। ওকে, আমাদের মোটামুটি এই পাঁচটা বৈশিষ্ট্য পড়লেই চলবে। তারপরও আরেকটা বৈশিষ্ট্য আপনি নিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে সাধারণত এদের শ্বসনতন্ত্র, যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণী, এদের ক্ষেত্রে শ্বসনতন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত থাকে না, অনুপস্থিত। শ্বসনতন্ত্র এবং সংবহন তন্ত্র থাকে না, শ্বসনতন্ত্র এবং সংবহন তন্ত্র অনুপস্থিত এদের ক্ষেত্রে। তাহলে আমরা যেটা বললাম, পুরো অংশটাকে আমরা যে বৈশিষ্ট্যগুলোকে মার্ক করলাম সেই বৈশিষ্ট্য অনুসারে আমরা এই পর্বটাকে পড়ার চেষ্টা করব। এরপর যদি আমরা বলি, এর মধ্যে যে উদাহরণ আছে, একটি হচ্ছে চোখ কৃমি এবং আরেকটা হচ্ছে গোল কৃমি। এই দুইটা উদাহরণ আমরা ভালো করে মেনশন করব এবং এই কৃমি দুটাকে, অর্থাৎ চোখ কৃমি এবং গোল কৃমি যে দুটো অংশ আছে, এদেরকে আমরা চেষ্টা করব বৈজ্ঞানিক নাম সহকারে পড়ার জন্য। চোখ কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে লোয়া লোয়া এবং গোল কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসক্যারিস ল্যাম্ব্রিকিউডাস। কি বললাম? অ্যাসক্যারিস ল্যাম্ব্রিকিউডাস। অ্যাসক্যারিস ল্যাম্ব্রিকিউডাস বৈজ্ঞানিক নাম সহকারে আমরা একটু পড়ার চেষ্টা করব। তাহলে এই দুইটা জিনিস আমাদের মুখস্থ রাখলে চলবে, বৈজ্ঞানিক নাম অনুসারে উদাহরণ সহ, আর বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য আকারে এই বৈশিষ্ট্যগুলো করলে আমাদের চলবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো আমাদের মূল যে বৈশিষ্ট্যগুলো লাগবে এই পর্ব সম্পর্কে কোনো কোশ্চেন আসলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই আমাদের পড়ে নিতে হবে। স্যার, সবাই বুঝতে পারছে? স্যার 5 নাম্বার পয়েন্ট একটু আরেকবার বলতে পারবেন? 5 নাম্বার অংশটা বললাম মুখছিদ্র ওষ্ঠ দ্বারা পরিবৃত। ওষ্ঠ মানে ঠোঁট, যেমন আমাদেরও ঠোঁট আছে, আমাদের ঠোঁট দুইটা, একটা উপরের ঠোঁট একটা নিচের ঠোঁট। উপরের ঠোঁটকে আমরা বলি ওষ্ঠ, নিচেরটাকে বলি অধরা, এটা নাম অনুসারে। আর এখন বললাম হচ্ছে এদের মুখছিদ্র, অর্থাৎ এদের মুখে যে ছিদ্রটা থাকে সেই মুখছিদ্রে ওষ্ঠ দ্বারা পরিবৃত, অর্থাৎ এক ধরনের ঠোঁট দ্বারা আবৃত থাকে, ওভারল্যাপ করা থাকে, এটাকে আমরা বললাম ওষ্ঠ Yes, দ্বারা sir. পরিবৃত। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, এদের যদি শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে তাহলে এদের কি শ্বাসক্রিয়া চলে না? হ্যাঁ, শ্বাসক্রিয়া অবশ্যই চলবে, কারণ এরা প্রাণী, এদের শ্বাসক্রিয়া অবশ্যই চলবে। তাহলে শ্বাসক্রিয়াটা ওরা, যেহেতু শ্বসনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র বলতে কি বুঝছি আমরা একটু বুঝতে হবে, খেয়াল করবো। শ্বসন ক্রিয়া চলবে, শ্বসন হবে, কিন্তু তন্ত্র নাই। তন্ত্র মানে হচ্ছে একটা সমন্বয়। যেমন উন্নত প্রাণীদের ক্ষেত্রে তন্ত্র থাকে, অঙ্গতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রেচন তন্ত্র। তন্ত্র মানে অনেকগুলো অঙ্গ সম্মিলিতভাবে একটা কাজ করে, এটাকে আমরা তন্ত্র বলি। তাহলে শ্বসনতন্ত্র বলতে এখানে শ্বসনের মধ্যে আমাদের যেমন শ্বসনের মধ্যে নাসিকা, নাসাগলবিল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপর হচ্ছে ফুসফুস, অনেকগুলো ফাংশন থাকে, তাই না? এই অনেকগুলো Yes, ফাংশন sir. সম্মিলিতভাবে শ্বসন তন্ত্র হচ্ছে। তো এরা যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণী, এদের শ্বসন হচ্ছে কিন্তু শ্বসন তন্ত্রের অনুপস্থিতিতে, অর্থাৎ শ্বসন তন্ত্র নাই কিন্তু শ্বসন ক্রিয়া চলবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, একটু তুলে নেই। আমরা এরপরের পর্বটা নিয়ে আলোচনা করবো এখন। এরপরের পর্বটা হচ্ছে মলাস্কা। মলাস্কা নিয়ে আলোচনা শুরু করবো এখন।
একটু তুলে ফেলি, আমরা স্ক্রিনে যা লিখলাম চেষ্টা করব প্রত্যেকটা অংশ একটু তুলে রাখার জন্য। আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। মুছি? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, উপর থেকে মুছতেছি, যাতে আপনারা নিচের অংশগুলো যদিও দরকার হয় একটু লিখে রাখতে পারেন। আমরা এখন মলাস্কা পর্বটা নিয়ে আলোচনা করব। মলাস্কা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, আচ্ছা পুরোটাই মুছে, সেটা হচ্ছে মলাস্কা। এই মলাস্কা পর্বকে মূলত বলা হয় কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী। এখন একটু খেয়াল রাখতে হবে কম্বোজ মানে কি, কম্বোজ প্রাণী কেন বলা হয়, কেউ কি বলতে পারবেন কম্বোজ কথাটার অর্থ কি? কম্বোজ এর অর্থ কি কেউ বলতে পারবেন? কম্বোজ মানে হচ্ছে অনেকটা তাবিজের মতো, তাবিজ। তাবিজের মতো মানে হচ্ছে, খেয়াল করবেন যারা তাবিজ দেখেছেন তারা দেখতে পাবেন যে উপরে একটা ভালো শক্ত প্রলেপ থাকে, ভেতরের অংশটা মোম কিংবা নরম একটা অংশ থাকে। একইভাবে এই মলাস্কা পর্বের প্রাণীগুলো দেহ আবরণ কিউটিন বা কাইটিন নামক একটা জড় আবরণ দ্বারা আবৃত, যেটা অনেকটাই শক্ত এবং অভ্যন্তরে থাকে মাংসল পুরু অংশ, মাংসল অঙ্গ। তো এই কারণে এদেরকে কম্বোজ প্রাণী বলে, কম্বোজ প্রাণী বলা হয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। অর্থাৎ যে সকল পর্ব নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে সবচেয়ে বড় পর্বের নাম কি? প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, যেখানে প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি। কেউ একজন? পড়াশোনা করতে হবে, করতে হবে, পড়াশোনা করতে হবে। প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বের নাম আর্থ্রোপোডা। আর দ্বিতীয় পর্বের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। এই মলাস্কা এই পর্বটির নামকরণ করেছেন লিনাসেয়াস। লিনাসেয়াস কত সালে করছে? সাধারণত এগুলো নিয়ার অ্যাবাউট খুব কাছাকাছি সময়ে, অর্থাৎ হচ্ছে এটা উনি নামকরণ করছে 1758 সালে। 1758 সালে তিনি এই ব্যক্তি সাধারণত এই মলাস্কা পর্বের নামকরণ করছে, যার মধ্যে জীবন্ত প্রজাতির সংখ্যা 84,977টি প্যাটার্ন। তো যেটা বলতেছিলাম যে উপরে বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট, কম্বোজ প্রাণী বলে দ্বিতীয় বৃহত্তম পর্ব খুব ইম্পর্টেন্ট। আর এটা সকল পর্বের ক্ষেত্রে আমরা পড়বো, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, অনেক মাইনর ইম্পর্টেন্ট। লিনেসাস 1758 এবং 84,977, এটা হলো প্রজাতির সংখ্যা এই পর্বের মধ্যে বিরাজমান। আমরা এখন শুরু করব ডিরেক্ট এর বৈশিষ্ট্য অনুসারে। প্রথমে যেটা আমরা বলবো, 1 নম্বর বৈশিষ্ট্য আকারে আমরা শুরু করি। 1 নম্বর বৈশিষ্ট্য আকারে আমরা প্রথমে বলি যে এদের দেহ নরম এবং মাংসল। তাহলে দেহ নরম এবং মাংসল এটা আমরা প্রথমে বললাম, তারপর একটু বলি নরম ও মাংসল ও অখণ্ডকায়িত। এই বৈশিষ্ট্যটার অর্থ কি দাঁড়াবে? নরম মাংসল বলতে আমরা বললাম প্রথমে উপরে একটা শেল থাকে, শেল মানে হচ্ছে খোলক থাকে, সেই খোলকের অভ্যন্তরে মাংসল উপাদান থাকে, পুরোটাই নরম, যেটা অখণ্ডকায়িত, অর্থাৎ কোনো ভাগ থাকে না, ডিরেক্টলি একটা মাংসের স্তূপের মতো করে থাকে, এটাকে আমরা অখণ্ডকায়িত বললাম। এটা হচ্ছে প্রাণী সম্পর্কে জানার জন্য প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় অংশ হচ্ছে সিলোমের উপর ভিত্তি করে ভাগ করব, এবং সিলোমের উপর ভিত্তি করে ভাগ করলে এদেরকে আমরা বলবো হচ্ছে সিলোমেট। সিলোমেট মানে হচ্ছে এদের প্রকৃত সিলোমের উপস্থিতি আছে, যেটাকে আমরা ইউসিলোমেট বলি। আর এদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা অনুসারে ভাগ করা যায়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা অনুসারে এদের ক্ষেত্রে ভাগ করা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে কি বললাম? সিলোমেট অর্থাৎ হচ্ছে এদের প্রকৃত সিলোম যুক্ত একটি নির্দিষ্ট উপপর্ব ব্যতীত, অর্থাৎ এই মলাস্কা পর্বে একটি উপপর্ব হচ্ছে গ্যাস্ট্রোপোডা।
এই গ্যাস্ট্রোপোডা ব্যতীত বাদবাকি সকল উপপর্ব এবং পর্ব অর্থাৎ মলাস্কার অন্তর্ভুক্ত সকলেই সাধারণত দেখা যায় সিলোমেট থাকে। তাহলে গ্যাস্ট্রোপোডা ব্যতীত, গ্যাস্ট্রোপোডা সিলোমেট নয়। গ্যাস্ট্রোপোডা ছাড়া এই মলাস্কা পর্বে অন্যান্য যত ধরনের উপপর্ব আছে সেগুলো হচ্ছে সবই হচ্ছে সিলোমেট। এরপর আমরা যেটা বললাম 3 নম্বর বৈশিষ্ট্য আকারে আমরা বলবো একটা নির্দিষ্ট খোলস যুক্ত, খোলস ইংলিশ হচ্ছে শেল, শেল বা খোলস দ্বারা আবৃত। এই শেলটা যে পাতলা আবরণ দ্বারা আবৃত সেটাকে আমরা বলতে হবে ম্যান্টল। ম্যান্টল একটু খেয়াল করবো, নামগুলো একটু খেয়াল করবো। ম্যান্টল নামক আবরণে আবৃত। এই আবরণটা হয় পাতলা এবং এই পাতলা আবরণটা ধীরে ধীরে পুরু হবে, যা কিনা একটি চুনময় খোলকে গঠন করবে। তাহলে এই অংশটা আবরণটা চুনময় খোলকে পরিণত হয়। চুনময় যেহেতু আমরা বললাম, তাহলে এটা ক্যালসিয়াম কার্বনের সংযুক্ত একটি উপাদান। সেই ক্যালসিয়াম কার্বনের যুক্ত উপাদানটাই খোলক, অর্থাৎ হচ্ছে বহি আবরণের যে খোলসটা আছে সেটাতে সংযুক্ত হবে। তাহলে স্যার এখানে অক্টোপাস কেন রাখছে? বুঝে স্যারে? এখানে অক্টোপাস কেন রাখছে? অক্টোপাসের তো খোলক থাকে না। অক্টোপাস যেটা রাখলো এটা হচ্ছে খোলকের ভিত্তিতে না, এটা সাধারণত দেখা যায় অক্টোপাসের বহি আবরণ। দেখেন আমরা এখানে ম্যাক্সিমাম এই পর্বের অন্তর্ভুক্ত আকারে আদর্শ আকারে ধরা হয় মলাস্কাকে। মলাস্কাকে ধরা হয় হচ্ছে শামুক, শামুককে অ্যাকচুয়াল উদাহরণ বলে। শামুকের অনেক প্রজাতি আছে, ম্যাক্সিমাম শামুকগুলো উপর ভিত্তি করে বলা হয়েছে। এখন অক্টোপাসের ক্ষেত্রে খোলক থাকে না, কিন্তু অক্টোপাসের দেহটাও মাংসল পুরো এবং অক্টোপাসের উপরেও কিন্তু একটা হালকা পাতলা আবরণ আছে, যেটা ডিরেক্টলি আমাদের নখের মতো অর্থাৎ জড় আবরণ দ্বারা আবৃত না হলেও একটা পাতলা শক্ত আবরণ আছে উপরে, পাতলা শক্ত আবরণ। ঠিক আছে? এখন আমরা যেটা বললাম এটা হচ্ছে চুম্বক খোলক দ্বারা আবৃত, এটা হচ্ছে পাতলা একটি আবরণ দ্বারা আবৃত, যেটা হচ্ছে ম্যান্টল, যাদের ক্ষেত্রে অনেকের অংশটা পুরু হয়, যেটাকে মাংসল পুরু বলতে পারি এই অংশটা। তারপর এরপরের অংশটা হচ্ছে সাধারণত পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর অংশটা পেঁচানো থাকে কিংবা ইউ আকৃতির থাকে। পৌষ্টিক নালীটা, পৌষ্টিক নালী দুই ধরনের হতে পারে। একটু আগের পর্বে অর্থাৎ নেমাটোডার ক্ষেত্রে পৌষ্টিক নালী বলছিলাম সোজা, আর এদের ক্ষেত্রে পৌষ্টিক নালী হচ্ছে পেঁচানো বা ইউ আকৃতি। ইউ আকৃতি, এই পেঁচানো বা ইউ আকৃতির পৌষ্টিক নালীর ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাই, পেঁচানো বা ইউ আকৃতির পৌষ্টিক নালী থাকে সাধারণত। এরপর আমরা বলবো যে এই পেঁচানো বা ইউ আকৃতির পৌষ্টিক নালী দ্বারাই এদের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে সাধারণত। মুখ বিবরে কাইটিন নির্মিত একটি রেতি জিহ্বা থাকে, যেটা সাধারণত আমরা র্যাডুলা বলতে পারি। মুখ বিবরে একটু লিখি, খেয়াল করবো কথাটা। মুখ বিবরে কাইটিন নির্মিত রেতি জিহ্বা থাকে, যেটাকে আমরা র্যাডুলা বলতে পারি। র্যাডুলা একটু খেয়াল করবো, কাইটিন নির্মিত এই জিহ্বাটা সাধারণত দেখা যায় কি দুইটা খণ্ডকে পরিণত হয়, বা সাধারণত এই জীবের বা কাইটিন নির্মিত যে জিহ্বার কথা বলতেছি র্যাডি জিহ্বা, এটা সাধারণত দুইটা খণ্ডক বিশিষ্ট হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটাকে আমরা র্যাডুলা বলতে পারি। র্যাডুলা এখন সবার ক্ষেত্রে থাকে একটা নির্দিষ্ট প্রজাতি ব্যতিক্রম, সেটাকে আমরা বলবো বিভালভিয়া। এটা একটু মনে রাখবো, ব্যতিক্রম বিভালভিয়া ব্যতীত, অর্থাৎ বিভালভিয়াতে এই প্রজাতিটাতে সাধারণত থাকে না, র্যাডি জিহ্বার যে অংশটা এটা থাকে না সাধারণত। ওকে, এরপর রক্তে সাধারণত অনেক ধরনের রক্ত কণিকা থাকতে পারে। এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রক্তে সাধারণত হিমোসায়ানিন, হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট বিদ্যমান। তাহলে এই হিমোসায়ানিন, অ্যামিবোসাইট এগুলো কি? এগুলো হচ্ছে রক্ত কণিকা। হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট যেটা আছে সেগুলো হচ্ছে রক্ত কণিকা। এরপর লাস্ট অফ অল আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সাধারণত রক্ত পরিবহনের জন্য এই রক্ত পরিবহনের যে
পদ্ধতিগুলো আছে এর উপর ভিত্তি করে, অর্থাৎ রক্ত নালী দিয়ে প্রবাহিত হবে নাকি ডিরেক্টলি প্রকোষ্ঠে প্রবাহিত হবে, এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। মানুষের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। এদের ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্র হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, যেটাকে আমরা বলতে পারি অর্ধমুক্ত সংবহন তন্ত্র দ্বারা এদের ক্ষেত্রে রক্ত পরিবাহিত হয়। অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। অর্ধমুক্ত কেন বললাম? অর্থাৎ সাধারণত মুক্ত মানে হচ্ছে যাদের রক্ত নির্দিষ্ট কোনো বাহিকার মধ্য দিয়ে প্রবাহিত না হয়। বাহিকা মানে হচ্ছে ধমনী, শিরা, কোষিক নালিকা যেগুলো আছে। মানুষের ক্ষেত্রে রক্ত প্রবাহিত হয় নির্দিষ্ট ধমনী, শিরা কিংবা অন্যান্য বাহিকার মাধ্যমে। সে কারণে মানুষের রক্ত সংবহন তন্ত্র বা উন্নত শ্রেণীর প্রাণীর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আর যাদের ক্ষেত্রে ডিরেক্টলি প্রকোষ্ঠে রক্ত প্রবাহিত হয় তাদের ক্ষেত্রে হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এদের ক্ষেত্রে বললাম অর্ধমুক্ত, অর্থাৎ অর্ধেক বাহিকার মধ্য দিয়ে হয়, অর্ধেক নির্দিষ্ট প্রকোষ্ঠের মধ্য দিয়ে হয়। প্রকোষ্ঠ আকারে রক্ত পরিবাহিত হয়, কিছুটা বাহিকার মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয়। আর এই কারণে এদেরকে আমরা বললাম অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। এই হচ্ছে এই মলাস্কা পর্বের মূল বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো পড়লে আমাদের মোটামুটি চলবে, এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের মানে হচ্ছে মূল বিষয়বস্তু আকারে আলোচনা করলে আমাদের চলবে। ওকে, এখন এর মধ্যে দিয়ে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের নাম বা এর মধ্যে দিয়ে কয়েকটা উদাহরণ আমরা পড়বো, যার মধ্যে অন্যতম প্রধান যেটা বললাম, আমরা বিভিন্ন ধরনের শামুক আছে যার মধ্যে প্রধান লভ্য যে শামুকটা পাওয়া যায় সেটাকে আপেল শামুক বলে। এই আপেল শামুকের আমার বৈজ্ঞানিক নাম সহকারে লাগবে, যেটার নাম হচ্ছে পিলা গ্লোবাসা। এটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপেল শামুক। দেন আরেকটা যদি আমরা পড়তে চাই ওটা হচ্ছে অক্টোপাস। এই দুটো জিনিস আমরা দেখব, অক্টোপাস এবং আপেল শামুক। এই অক্টোপাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অক্টোপাস বুলগারিস। অক্টোপাস বুলগারিস। তাহলে এই দুটো বৈজ্ঞানিক নাম এই পর্বের উদাহরণ আকারে আমরা পড়বো, অবশ্যই বৈজ্ঞানিক নাম সহকারে। তাহলে এই প্রজাতির মধ্যে অর্থাৎ এই পর্বের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলো লিখে দিলাম এবং যে সকল উদাহরণগুলো দিলাম, এর আলোকে আমরা এই বৈশিষ্ট্যটাও কমপ্লিট করতে পারি।